আমি মহানিষ্ক্রমণ একটা জিনিস লিখেছি, শিশির কুমার বোসকে কেন বেছে নেওয়া হলো। তো এটা তো বহু পরের ঘটনা, কারণ গাড়ি চালাতে পারতেন প্রথম বসুবাড়ির ওই নেতাজির ভাইপোদের মধ্যে দ্বিজেন্দ্রনাথ বোস খুব ভালো গাড়ি চালাতেন, রঞ্জিত কুমার বোস খুব ভালো গাড়ি চালাতেন, অরবিন্দ বোস খুব ভালো গাড়ি চালাতেন, অশোকনাথ বসু খুব ভালো গাড়ি চালাতেন। তো এই চারজনকে বিভিন্ন কারণে যখন এদের নামটা বাতিল করা হলো, তখন পঞ্চম হিসেবে কিন্তু বেছে নেওয়া হলো শিশির কুমার বোসকে। এবং শিশির কুমার বোস যখন মঞ্চে অবতীর্ণ হলেন, তখন কিন্তু আগের ঘটনা সম্বন্ধে উনি কিছু জানেন না। মানে আপনি বলছেন এটা আকস্মিক হয়েছে? আকস্মিক ঠিক হয়নি, এটা প্রথম হয়েছে বলছি, কারণ রঞ্জিত কুমার বসু যেহেতু ওরা একটা বড় দায়িত্ব ছিল পরিবারকে ভরণ পোষণ করার, এবং তার তখন কারখানা চলছে, এই মহানিষ্ক্রমণের যে সম্পূর্ণ প্ল্যানটা, তার থেকে রঞ্জিত কুমার বোসকে বাদ দেওয়া হয়েছিল। দ্বিজেন্দ্রনাথ বসু ছিলেন ফরওয়ার্ড ব্লকের সদস্য, এবং নেতাজির কথায় তিনি নেতাজি ভবনেই 38/2 এরগিন রোডেই নিখিল ভারত যুব লীগের তৈরি করেছিলেন। তাতে নেতাজির কথাতেই উনি অরবিন্দ বোসকেও সভ্য করে নিয়েছিলেন। তাহলে এটা করাতে ব্রিটিশের গোয়েন্দারা কিন্তু 24 ঘন্টা দ্বিজেন্দ্রনাথ বোস, তার দাদা ধীরেন্দ্রনাথ বসু, এবং কারণ ধীরেন্দ্রনাথ বসুর সঙ্গে আবার ওই জাপানিদের একটা যোগাযোগ ছিল প্রাথমিক এতে, সেটা আমার বই আমি বলেছি, এবং অরবিন্দ বোসকে ছায়ার মতন অনুসরণ করত। তো এখন যাকে গোয়েন্দারা ছায়ার মতন অনুসরণ করছে, তার পক্ষে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়াটা খুব একটা বিপদের ব্যাপার। তখন ঠিক করা হলো অশোকনাথ বসুকে, তাকে বারাণী থেকে ডেকে পাঠানো হলো। লিখেছেন আপনি? হ্যাঁ, এটা আমার আছে, কিন্তু সব বলে দেবেন না, তাহলে পাঠকের মানে আগ্রহটা নষ্ট হয়ে যাবে। কিছু সাসপেন্স থাক, আপনারা বইটা পড়ুন, বুঝলেন? আপনারা বইটা পড়লেই বুঝতে পারবেন, মানে আমার কথায় না, বইটা একটু খুঁটিয়ে পড়ুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বইটা কতটা মূল্যবান বা কতটা মূল্যবান নয়। যদি মূল্যবান না হয়, আপনারা বইটা আর কাউকে রেফার করবেন না, কিন্তু আপনাদের পড়ুন, পড়ে অন্তত দেখুন। ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে না, নবীন কিশোর তোমাকে দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। শেষে একটা লাইন আছে, ইচ্ছে হয়তো অঙ্গে জড়াও, নয়তো ছুঁড়ে ফেলে দাও, তোমাকে আমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা সেটাকে প্রত্যাখ্যান করবেন, কিন্তু আপনারা পড়ুন, পড়ে বিচার করুন। শুধু কারোর বক্তব্য বা আমাদের কথা শুনেই যে আপনারা মোটিভেট হবেন, সেটা কিন্তু আমি বলছি না। আরেকটা কথা একটু বলতে চাই এখানে, আমি যারা পাঠক তাদেরকে আমি অত্যন্ত উপকৃত হব যদি আমার পাঠক এই বইটা পড়ে তার সমালোচনা করেন। কারণ দেখুন, এটা আমার প্রথম প্রয়াস, সত্যি কথা বলছি, এই বই লেখার। আমি একসময় অনেক ভাষণ দিয়েছি, পড়াশোনা করতে হয়েছে ভাষণ দেওয়াতেও, ছোটোখাটো ঘটনা লিখেছি আমি নানান ম্যাগাজিনে, কিন্তু বড় বই আকারে একটা প্রবন্ধ আকারে লেখার এটা আমার প্রথম প্রয়াস। অতএব আপনারা যদি আমার বই পড়ে একটু মানে সমালোচনাটা করেন, এবং তথ্যভিত্তিক সমালোচনা যদি আপনারা করেন, তাহলে অন্তত আমি ভীষণ উপকৃত হব। আমার ভবিষ্যতে চলার পথটা আরও মসৃণ হবে, এইটুকু আমি মনে করছি। কারণ পাঠকরাই হচ্ছেন আসল শেষ বিচারক, আপনারা হচ্ছেন শেষ বিচারক। আপনারা বিচার করবেন আমার বইয়ে যে আমি যুক্তিগুলো দিয়েছি, যেটা যুক্তিগুলো কোনো সারবস্তু আছে না নেই, এবং এর সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন আমি যেটা বললাম তথাকথিত গবেষকদের লেখাগুলো। তো এই দুটি তুলনামূলকভাবে বিচার করে আপনারা বিচারকের আসনে বসে ঠিক করুন কে ঠিক লিখেছেন, কে সঠিক লিখেছেন। চমৎকার বলেছেন। এবং আমি শুধু সংক্ষিপ্তাকারে কতগুলো বিষয় ছুঁয়ে যাচ্ছি। এই 8 জন যুক্ত ছিলেন নেতাজি পরিবারের, আপনার বইতেই লেখা রয়েছে 8 জন কে এবং তাদের ভূমিকা কি কি ছিল, এটা যদি একটু সংক্ষিপ্তাকারে আপনি বলেন। একটা কথা বলি, এই কলকাতা থেকে গোমো এবং তার পরবর্তীকালে পেশাওয়ার থেকে কাবুল, এই যে পুরো ব্লু প্রিন্টটা এটি জানতেন 3 জন লোক। একজন ছিলেন সুভাষচন্দ্র অগ্রজ শরৎচন্দ্র বসু, আরেকজন ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের শ্রী সত্যরঞ্জন বক্সী, আরেকজন ছিলেন উত্তর পশ্চিম সীমান্তের ফরওয়ার্ড ব্লকের নেতা মিয়া আকবর শাহ। দেখুন, নিজের অগ্রজ যিনি বরাবর
অনুজের পেছনে ছিলেন শরৎচন্দ্র বসু, তাকে উনি ভরসা করেছিলেন। তার নিজস্ব গঠিত বেঙ্গল ভলেন্টিয়ারদের মেজর সত্যরঞ্জন বক্সিকে তিনি ভরসা করেছিলেন, এবং তার নিজস্ব হাতে গড়া রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লকের একজন নেতাকে তিনি, মিয়া আকবর শাহকে তিনি নিয়েছিলেন মনের মধ্যে। এই তিনজন ছাড়া বাদবাকি যারা হয় সাহায্য করেছেন কিংবা জানতেন পরিবারের, তাদের কিন্তু খালি তারা যে কাজটি করেছেন সেটি করতে বলা হয়েছিল, এর বাইরে তারা কিছু জানতেন না। এবং তারা ছিলেন শরৎচন্দ্র বসু বাদে শরৎচন্দ্র বসুর স্ত্রী শ্রীমতী বিভাবতী দেবী, সতীশচন্দ্র বসুর পুত্র শ্রী দ্বিজেন্দ্রনাথ বসু, সুরেশচন্দ্র বসুর পুত্র শ্রী অরবিন্দ বসু, এবং শরৎচন্দ্র বসুর জ্যেষ্ঠ পুত্র ডক্টর অশোকনাথ বসু এবং তার স্ত্রী শ্রীমতী মীরা বসু, যারা বারাড়িতে ছিলেন, এবং সর্বশেষ ডক্টর শিশির কুমার বসু, শরৎচন্দ্র বসুর তৃতীয় পুত্র। এই আর ইলা বসু, যিনি মানে সুভাষচন্দ্র বসুর দেখাশোনা করতেন, যখন তিনি অসুস্থ হওয়ার ভান করলেন এবং পরবর্তীকালে যখন তিনি বললেন যে আমি যোগ সাধনায় চলে যাব, তা অতএব বাইরের কোনো লোক আমার ঘরে আসতে পারবে না, খালি দুজনকে উনি পারমিশন দিয়েছিলেন ঘরের মধ্যে ঢোকার। এক ছিলেন ইলা বসু, যিনি তার খাওয়া দাওয়া তদারকিটা করতেন এবং ওষুধপত্র উনি ঠিক মতন খাচ্ছেন কিনা সেটা দেখতেন। আরেকজনকে উনি অনুমতি দিয়েছিলেন, উনি হচ্ছেন শিশির কুমার বসু। তার কারণ তিনি শিশির কুমারকে দিয়ে একটা কাজ করাতেন যে সন্ধ্যের পরে শিশির কুমার এসে উনি খুব তখন তো রেডিওগুলো টিউন করতে হতো, সবাই পারতো না, এটা একটা বিচ্ছিন্ন রকমের ডিস্টারবেন্স হতো। উনি ওই কিছু বিদেশের কিছু রেডিও স্টেশন, যেমন বিবিসি, ভয়েস অফ আমেরিকা হোক কি যাই হোক, এগুলো উনি ধরে দিতেন যাতে ওই যুদ্ধের খবরটা সুভাষচন্দ্র পান। তো এই দুজন খালি তখন ওই কটা দিন যখন উনি অন্তরালে চলে গেলেন একদম, উনি ছিলেন, এবং দুটো ভারী পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছিল তার দুটো দরজায়, দুদিকের দুটো দরজায়। এবং তার যে পাচক ছিল, যে পাচক তার মাতা প্রভাবতী দেবীর রান্না করতেন, সেই পাচককেই বলা হয়েছিল তুমি সুভাষচন্দ্র বসুর জন্য রান্নাটা করো। রান্না খুব সাদামোটা ছিল, কী ছিল না নিরামিষ রান্না, নিরামিষ তরকারি, ফল, দুধ কিংবা ছানা, এই ছিল তার আহার, মানে সাত্বিক আহার। তিনি মানে সাধনায় বসেছেন, যাতে করে এটা বলতে সুবিধা হয় তিনি চলে যাবার পরে, যে পরিবারের লোকেরা এটা বলতে পারে যে মনে হচ্ছে তিনি হয়তো সন্ন্যাস নিয়েছেন। খুব ভালো করেছেন এই কথাটা বলে। আপনার বইতে একটা অংশ আপনি আমাকে স্মৃতি রোমন্থন করালেন, সেটা হচ্ছে যে প্রভাবতী দেবী যখন পুলিশ এসছে, পুলিশ আসার পরে যখন পুলিশ প্রভাবতী দেবীকে একরকম জেরা করছেন, এবং আজকের আধুনিক মহিলা নন, তিনি কবেকার মহিলা, তাকে যখন জেরা করছেন তিনি পাল্টা পুলিশকে এমন কথা বলেছেন, সেই সময় জাদরেল পুলিশকে, পুলিশ কর্তা প্রায় থতমত এবং সে কনফিউজড হয়ে গেছে। সেই ঘটনাটা যদি একটু বলেন। দেখুন, বাংলায় একটা কথা আছে রত্নগর্ভা। প্রভাবতী বসু যখন জানতে পারলেন যে সুভাষচন্দ্র আর বাড়িতে নেই, উনি কোথাও চলে গেছেন, তিনি প্রথমে দুঃখ পেয়েছিলেন, বলছে কোথায় গেল, সেটা আমাকেও তো বলে যেতে পারতো। যাই হোক, তারপরে তিনি বুঝেছেন এই কথাটা গুপ্ত রাখা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, সেজন্য তিনি চুপ করে গিয়েছিলেন। তো গোয়েন্দা পুলিশ তো কিছুতেই মেনে নেবে না যে সুভাষচন্দ্র সন্ন্যাস নিয়েছেন, হতে পারে না। তাদের চোখে যে বিপ্লবী সুভাষচন্দ্র, তাদের চোখে যে বিদ্রোহী সুভাষচন্দ্র, উনি হঠাৎ করে সন্ন্যাস নিয়ে নেবেন, যিনি ইংরেজ সাম্রাজ্যবাদের পয়লা নম্বর শত্রু বলে চিহ্নিত। তো একটা বড় দল তখন 38/2 এলগিন রোডের বাড়িতে এসে পৌঁছলেন, ব্রিটিশদের গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগের। তার মধ্যে ডেপুটি কমিশনার পদে থাকা একজন জাদরেল পুলিশ অফিসার ছিলেন, এই প্রশ্ন করার একজন এক্সপার্ট ছিলেন, এবং তিনি খুব ভালো বাংলা বলতে পারতেন, বাংলা বুঝতে পারতেন। তো তার উপরে ভার পড়েছিল মা জননী মানে প্রভাবতী দেবীকে প্রশ্ন করার। প্রভাবতী দেবী ধৈর্য ধরে শুনলেন, শুনে বললেন, সাহেব অনেক তো বললে, এবার আমি একটা কথা বলি। তোমরা 24 ঘন্টা তো পাহারা বসিয়েছো আমার বাড়ির চতুর্দিকে, হ্যাঁ, আমার ছেলেকে পাহারা দেওয়ার জন্য। আবার তোমরাই আমাকে জেরা করছো যে আমি কিছু জানি কিনা আমার ছেলে কোথায় চলে গেছে। তো আমি যদি উল্টো তোমাদের প্রশ্ন করি যে তোমরা জেনে শুনে আমার ছেলেকে
কোথাও একটা নিয়ে গেছো, হয় লুকিয়ে রেখেছো নয় গুম খুন করেছো, আমি কি খুব একটা ভুল বলবো? চিন্তা করুন কি কঠোর মানসিকতার মহিলা, এই কথাটা উনি পুলিশের একজন ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসারকে বলতে পারেন। এই কথা শুনে তার কোনো কথা জোগালো না পুলিশ অফিসার, যাদের পুলিশ অফিসারের মুখে। তিনি পালাতে পথ পান না তখন। তো এই ছিলেন রত্নগর্ভা শ্রীমতী প্রভাবতী দেবী। তার ছেলে যে ওই রকম হবে না, সেটা আশ্চর্য কি। মানে মনে হচ্ছে যে ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছে। এবং আমরা আজ একটা সুভাষচন্দ্রকে নিয়ে চলচ্চিত্র হয়েছে, প্রথম যেটা হয়েছিল যে অভি ভট্টাচার্য সুভাষচন্দ্রের করেছেন, আমার যতদূর মনে পড়ছে পীযূষ চক্রবর্তী বলে একজন পরিচালক, তিনি সুভাষচন্দ্রের ওপর এই কাজটা করেছিলেন। শ্যাম বেনেগাল করেছেন দ্য ফরগটেন হিরো, যে কাজটা তিনি করেছেন। তো আপনি বলছেন আর দৃশ্যগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। প্রথম সিনেমা যেটা হয় সেটা পরিচালনা করেছিলেন নাজির হোসেন আজাদ হিন্দ ফৌজের উপরে। পেহলা আদমি বলতে আজাদ হিন্দের রণাঙ্গনে প্রথম শহীদ ছিল তার সিনেমার হিরো। এটা নায়িকা ছিলেন স্মৃতি বিশ্বাস। নাজির হোসেন একজন ডাক্তারের পাঠ করেছিলেন, তিনি ছিলেন ওই নায়কের বাবা। তিনি মানে আজাদিন সরকারের অধীনস্থ যে আইএনএ আজাদিন ফৌজ, তার ডাক্তার ছিলেন। এবং তিনি যখন আহত সৈনিকদের দেখছেন তখন তিনি খবর পেলেন যে তার ছেলের মৃতদেহটাকে আনা হয়েছে। তিনি অত্যন্ত স্থিরভাবে সেই ছেলের মৃতদেহটা তুলে নিলেন। তুলে নিয়ে তিনি নেতাজির একটা বড় ছবি ছিল, সেই ছবির তলায় বলে, বেটা यही तुम्हारा असली जगह है বলে তাকে শুইয়ে দিলেন। তো এই শেষ দৃশ্য এমন একটা দৃশ্য যে চোখে জল রাখা যায় না। ছবিটা কি এখন ইউটিউবে পাওয়া যায়? আমি বলতে পারছি না। তাকে যখন টর্চার করছে ইংরেজ সরকার, বন্দি করে নিয়ে গিয়ে বলছে নেতাজি কাহা হ্যাঁ, নেতাজি কাহা হ্যাঁ, হিরো তখন মানে তার শার্টটা এরকম ছেড়ে দিয়ে বলছে নেতাজি ইহা হ্যাঁ, মানে নেতাজি আমার বুকের মধ্যে আছেন, খুঁজে দেখো। তখন ইংরেজ অফিসার যে সে রাগ সামলাতে না পারে, সে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করছে, মানে মেরে ফেলছে ইয়েকে। তো এই দৃশ্যগুলো কীরকম অত্যাচারিত হয়েছিল আইএনের। আজকে ধরুন মণিপুর আর নাগাল্যান্ড রণাঙ্গনে 14ই এপ্রিল 1944 সালে যে আইএনের বাহাদুর ব্রিগেডের শওকত আলী মালিক যে ঝান্ডাটা তুললেন, তারপরে যে যুদ্ধটা হয়েছিল মিত্রশক্তির সঙ্গে জাপানি সৈন্য এবং আজাদিন ফৌজের, তাতে প্রায় 24,000 আজাদি সৈন্য শহীদ হয়েছিলেন। এটা কি আমাদের ইতিহাসে লেখা আছে? লেখা নেই। তো আমার প্রশ্ন মাঝে মাঝে আসে, এই শহীদদের রক্ত কি ব্যর্থ গেল? এই যে মহানিষ্ক্রমণের যে বিরোধী পক্ষ, মানে আমি এখন বিরোধী পক্ষের ভূমিকায় অবতীর্ণ হচ্ছি। এখন মুশকিল হচ্ছে একজন নিরপেক্ষ সাংবাদিক কোনো পক্ষই অবলম্বন করতে পারে না যখন সে এই চেয়ারে বসে। আচ্ছা, সেটা হচ্ছে যে বিরোধী পক্ষ একটা খুব যুক্তি দিচ্ছেন। সেই যুক্তিটা হচ্ছে যে ঘটনা তো ঘটলো 1941-এ, 1960-তে গিয়ে বলছে কেন এত বছর কি করছিলেন? তন্ত্রগুপ্তির শপথ। তারা একটা জিনিস, মানে ব্রিটিশ গোয়েন্দা, তারা অত্যন্ত ধুরন্ধর গোয়েন্দা বাহিনী ছিলেন, কিন্তু এই পুরো ব্যাপারটা কলকাতা থেকে গোমা পর্যন্ত যে যাত্রাটা, সেটার তারা কোনো প্রমাণ পাননি। এবং সকালবেলাটা দিনের বেলাটা কোথায় তিনি লুকিয়েছিলেন সুভাষচন্দ্র, তার কোনো প্রমাণ বার করতে পারেননি। তাই ক্ষিপ্ত হয়ে গেছিল তারা। বিরোধী পক্ষের কিছু লোক আছেন যারা, আমি সত্যি কথা বলছি, যারা ব্রিটিশ গোয়েন্দার এত বড় একটা হার সহ্য করতে পারেন না। যেমন ব্রিটিশ গোয়েন্দাদের চোখের ধুলো দিয়ে রাসবিহারী বোস যেমন জাহাজে করে জাপান পালিয়ে গিয়েছিলেন, সেটা ইতিহাসের পাতায় নেই। তার কারণ কি? এটাও অনেকে সহ্য করতে পারেন না। ইমন ডিভেলার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের একাধিক বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, এবং তিনিও চেয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে একটা সশস্ত্র সংগ্রাম করে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া। ওর যে স্বাধীনতা ছিল সেটা ছিল পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বাধীনতা, মানে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক স্বাধীনতা। আমি দুঃখের সঙ্গে বলি, আমরা হয়তো আজকে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক স্বাধীনতা আমরা পাইনি আমাদের দেশে এখনও পর্যন্ত। ঠিক। আপনার সঙ্গে যখন ফোনালাপ হয়েছে, আপনি আমাকে সরাসরি বলেছেন যে প্লেন ক্র্যাশে আপনি একেবারেই বিশ্বাসী নন। আমি আপনাকে বলছি, আমি তো বিজ্ঞানের ছাত্র, আমি যুক্তি মানি, আমি প্রমাণ চাই।
18 আগস্ট 1945 সালের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর কী হয়েছিল সেটা অন্তত আমাকে জিজ্ঞেস করা হলে আমি বলবো আমি জানি না। উনি কি রাশিয়া গিয়েছিলেন? আমি বলবো আমি জানি না, কারণ কোনো প্রমাণ নেই। উনি কি চায়নায় গিয়েছিলেন? আমি বলবো আমি জানি না, কারণ কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। প্রমাণটা কোত্থেকে পাবো? ওইখানকার সরকারি দলিল দস্তাবেজ থেকে যদি প্রমাণটা উঠে আসে তাহলেই পাবো। তো সেটা তো আমার কাছে নেই। কেজিবি ফাইল তো নেই। জাপানি ফাইল, এখনও 3টে না 4টে জাপানি ফাইল ডিক্লাসিফাইড হয়নি। সেগুলো ডিক্লাসিফাই করুক, ভারত সরকার উদ্যোগ নিক। এই ভারত সরকার বলতেই আমার একটা প্রশ্ন এলো, এত বছর ধরে বিভিন্ন সরকার এসছেন, সরকার গেছেন, সরকার কেন নিশ্চুপ বলে আপনার মনে হয়? দেখুন, নিশ্চয়ই একটা কারণ আছে। কারণ আসল সত্যটা সরকারও জানতে চান না কি প্রকাশ করতে চান না। তাতে সরকারের অনেক নেতৃবৃন্দ ফাঁপড়ে পড়ে যাবেন। মানে ষড়যন্ত্রের সঙ্গে তারাও যুক্ত ছিলেন। ব্রিটিশের সহযোগিতা করা মানে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকা। যে সুভাষচন্দ্র তার অস্থায়ী আজাদিন সরকার গঠন করার পরে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ব্রিটেন অ্যান্ড আমেরিকাকে সমর্থন করা অনেক রাজনৈতিক নেতাদের পক্ষে একটু মুশকিল সত্য জিনিসটা জানার, হজম করার। এটাই হলো প্রধান কারণ। আমি মনে করি আরেকটা জিনিস যেটা হচ্ছে যে একটা জিনিস আমার মাথায় এসছে, আমি কেন জানি না এই গবেষক এবং ইতিহাসবিদদের মাথায় আসেনি। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ সরকারের 64টা ফাইল একদম, এবং ভারত সরকারের প্রায় 100টা ফাইল, এগুলো ডিক্লাসিফাইড হয়েছে। কিন্তু আমরা কী দেখছি, এই ফাইলগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ পাতা উধাও হয়ে গেছে। আমার তো প্রথমেই এটা মাথায় ঢুকে বেজেছে, এ কী কথা? একটা গুরুত্বপূর্ণ ফাইল, সিক্রেট ফাইল, সেটা তো কারোর দেখারই কথা নয়। উধাও হলো কি করে? এখান থেকে পাতাগুলো কী করে উধাও হলো? তার মানে কেউ নিশ্চয়ই ঘাটাঘাটি করেছে। সরকারি আমলা কি সরকারি কোনো মন্ত্রী, সে পশ্চিমবঙ্গ সরকারেরই হোক স্বাধীনতার পরে, কি কেন্দ্রীয় সরকারই হোক স্বাধীনতার পরে, তারা ফাইলগুলো ঘাটাঘাটি করে কিছু নথিপত্র বাদ দিয়েছে। আমরা তো শুনেছি যে ইন্দিরা গান্ধীর আমলে কয়েকটা ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার কোনো শ্যাডো ফাইলও ছিল না। তো এটাই বা কেন হল? একটা জায়গায় আসছি আমি, ফাইলের কথা যখন বলছেন, মোদী সরকার যখন সবাইকে ডেকেছিল, পরিবারের সকলকে, আপনি কি গিয়েছিলেন? আমি গিয়েছিলাম। আমার একটা সৌভাগ্য হয়েছিল বসু পরিবার থেকে বক্তব্য রাখারও। আমি খালি দুটো অনুরোধ করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, যে আমরা আর কিছু চাই না, আপনি এই যে সিক্রেট ফাইলগুলো আছে সেগুলো প্রকাশ করুন, 1 নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি প্রচেষ্টা করুন যাতে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়। উনি আমাদের এই দুটো অনুরোধে উনি ব্যক্তিগতভাবে বলেছিলেন যে এর পরে 23শে জানুয়ারি থেকে আমি ফেজ বাই ফেজ আমি সিক্রেট ফাইলগুলো প্রকাশ করব, 1 নম্বর। এবং উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যেটা আমার মনে গেঁথে আছে। উনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন যে आपने जो प्रश्न किया है, जो बात कहा है, वो बहुत ही महत्वपूर्ण है। ये भी मैं भी मानता हूँ कि जिस देश का इतिहास ठीक तरह से रचित नहीं होता है वो देश कभी प्रगति के पथ पर चल नहीं सकता। আমি নিজে সেখানে উপস্থিত আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজজিকে অনুরোধ করেছিলাম যে আপনি একটু প্রচেষ্টা নিন যাতে এই জাপানের এবং রাশিয়ার ফাইলগুলো আমরা একটু উন্মুক্ত হয়। উনি বলেছিলেন আমি সাধ্যমতো চেষ্টা করব। কিন্তু উনিও তো একটা হাত পা বাঁধা, উনি তো সব কিছু করতে পারেন না, আমি বুঝতে পেরেছিলাম। তারপরে তো উনি অসুস্থ হয়ে পড়লেন, উনি মন্ত্রিত্বে আর রইলেন না, আলটিমেটলি উনি ইহলোকেই থাকলেন না। তো এটা ছিল। আর আমি তৎকালীন গৃহমন্ত্রীকেও আমি অনুরোধ করেছিলাম যে আপনারাও দেখুন যে একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে আমরা কয়েকজন মিলে অনুরোধ করেছিলাম যে প্রতুলচন্দ্রের লেখা একটা ম্যানুস্ক্রিপ্ট ছিল, সেটা ছিল দ্য হিস্ট্রি অফ আইএনএ।
এটা জনগণের চাপে পড়ে জওহরলাল নেহরু তখন পুতুলচন্দ্রকে বলেছিলেন যে বাবা তুমি একটা লিখে দাও, বই হয়ে ছাপাতে পারি। তো উনি লিখে দিয়েছিলেন। তখনকার মানুষেরা মনে কোনো জটিলতা ছিল না, স্মরণ মনে উনি পুরো ম্যানুস্ক্রিপ্টটা কোনো কপি না রেখেই উনি নেহরুজির হাতে তুলে দিয়েছিলেন। সেটি আর প্রকাশ হয়ে দিনের আলো দেখলো না, আর্কাইভসে পড়ে রইল এবং সেখানেই পড়ে আছে। ওটা আমি যেটা গৃহ মন্ত্রণালয়ের আর্কাইভসে ওটা ম্যানুস্ক্রিপ্টটা আছে। এখন আছে কি না ওটা নষ্ট করে দেওয়া হয়েছিল তাও আমি জানি না। তার মানে ওটার মধ্যেও কোনো রহস্য রয়েছে। নিশ্চয়ই রহস্য রয়েছে। উনি জাপান গেছেন, চন্দ্রগুপ্ত আর কি, সরি, উনি সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার নানান জায়গায় গেছেন। সিঙ্গাপুরে গেছেন, মালয়েশিয়ায় গেছেন, ইন্দোনেশিয়ায় গেছেন, বার্মায় গেছেন। ওখান থেকে সমস্ত তথ্য জোগাড় করে করে এনে উনি বইটা লিখেছিলেন। অত্যন্ত পরিশ্রম করেছেন, জাপান গেছেন। তো এখন এই বইটা যে পরিশ্রম, ঐতিহাসিকের পরিশ্রমের কোনো দাম রইল না, ওয়েস্ট বেঙ্গল বাস্কেটে চলে যাওয়ার মতন। ভাগ্যিস রমেশচন্দ্র মজুমদার তৎকালীন প্রধানমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে এসেছিলেন এবং তিনি নিজের খরচায় বইটা ছাপিয়েছিলেন বলে আজকে আমরা রমেশচন্দ্র মজুমদারের বইটা দেখতে পাচ্ছি চোখের সামনে। জনগণ জানুক, এরা জাগ্রত হোক, এরা প্রতিবাদ করুক যে কেন এই ফাইলগুলোর কিছু গুরুত্বপূর্ণ পাতা উধাও এবং কেন হিস্ট্রি অফ আইনের যে ম্যানুস্ক্রিপ্টটা এখনও পর্যন্ত গৃহ মন্ত্রণালয়ের আর্কাইভে পড়ে আছে।